মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অংশেই এই ডাক্তারদের যে সমস্যা বা এই আন্দোলনটা একেবারে সামনে আসার পর মুখ্যমন্ত্রীও কোনোভাবে অনুভব করতে পারছে। এইটাই আমার বক্তব্য যে আমরা সেই সময় যখন প্রথম বৈঠক হয় ইত্যাদি প্রভৃতি যা যা হয় আর কি, প্রথমত আমি কোনো নেতৃত্ব দিইনি, আমি সবসময় পেছনের সারিতে থেকেছি এই আন্দোলনে, কারণ একজন আমজনতা হিসেবে আমরা সবাই নেতৃত্ব দিয়েছি, আবার কেউ নেতৃত্ব দিইনি। আন্দোলনটা এরকমই, কিন্তু চাহিদাগুলো কী কী ছিল 1 থেকে 10, সেটা তো এখনও আমাদের প্রত্যেকের কাছে থাকার কথা, মানে প্রত্যেকটা নাগরিকের কাছে থাকার কথা, কারণ ওটা পুরো ঘুরেছে, সার্কুলেট হয়েছে। সেখানে তো টাকার উল্লেখই ছিল না কোথাও। ডাক্তারদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে সবাই বলছে অভয়া কোথায়, অভয়া এইখানেই, যে 1 নম্বরটাই ছিল হচ্ছে অভয়ার ধরা। 2 থেকে 9 অবধি যা ছিল সেগুলো ঘটলে তবেই আমরা নিশ্চিত হতে পারবো যে আর একটা অভয়া আর নার্সিংহোম বা হসপিটালে কোনো দিন ঘটবে না। সেই নিরাপত্তাগুলো পেলে তবেই আমরা নিশ্চিত হতে পারবো যে আর একজনকেও অভয়া হতে হবে না। তো তার সাথে মাইনে বৃদ্ধির কী সম্পর্ক আমিও সত্যিই বুঝতে পারছি না। আমাকে যদি বুঝিয়ে বলা হয় তাহলে খুব ভালো হয়। আমার ডাক্তার বন্ধুদের সাথে, যাদের সাথে এখনো অবধি কথা হয়েছে, যারা ভীত যারা ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছেন, যেসব ডাক্তার বন্ধুরা, এবং লেডি ডক্টরস যারা, বিশেষ করে যারা ছাত্রী, তারা মারাত্মক ভয় পেয়ে আছে। বহুজনের বাড়ির লোকেরা ভাবছেন যে তাদের মেয়েদেরকে মানে কন্যা সন্তানদেরকে ডাক্তারি পড়াবেনই না, বা মাঝপথে ছাড়িয়ে দেবেন, এটা ভাবছেন, বা পাঠিয়ে দেবেন বাইরে কোথাও। এটা তো খুবই দুঃখের। এইটা তো আমাদের সমাজ হতে পারে না। তো সেই জন্য আমি জানি না যে টাকা বৃদ্ধিতে কি করে আর একটা অভয়া যাতে না হয় সেই অ্যাসিওরেন্সটা আমরা পাবো, সেটা আমার বোধগম্যের বাইরে, এবং আমি আমার ডাক্তার বন্ধুদের সাথে কথা বলে দেখেছি তাদেরও বোধগম্যের বাইরে। রঙিন হয়ে এই কথাগুলো বলছি না। একজন খুব অসহায়, মর্মাহত আম নাগরিক হিসেবে এই কথাটা বলছি, যে রাস্তাঘাট, পথে ঘাটে, হসপিটালে, রেস্টুরেন্টে, এমনকি নিজের বাড়িতেও অনুভব করছি যে আমার কোনো নিরাপত্তা নেই। এবং তার থেকেও ভয়াবহ, নিরাপত্তা নেই বলে যদি আমি আওয়াজ তুলি, সেই আওয়াজ তোলার জন্যও আমাকে শাস্তি পেতে হতে পারে। এই হচ্ছে এখন আমাদের সমাজ। আপনি নিশ্চয়ই জানেন কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের নিয়ে একটা বৈঠক করেছেন এবং সেখানে ইতিমধ্যেই যারা হাউস স্টাফ তাদের 10,000 এবং সিনিয়র ডাক্তারদের 15,000, 15,000 টাকা বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররাও, অনিকেত মাহাতোরা কালকে, গতকালই আমরা দেখলাম আরজি কর হাসপাতালে সাংবাদিক বৈঠক করেছেন। তাদের যেটা একেবারে বক্তব্য, সেটা আপনার প্রতিক্রিয়াও চাইব, যে তারা বলছে যে তারা মাইনে বৃদ্ধির জন্যে তারা এই লড়াইটা নামেনি। কোনো অংশে কি আপনিও তো এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যে এই যে ডাক্তারদেরও যে সমস্যাগুলো বা এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অংশেই এই ডাক্তারদের যে সমস্যা বা এই আন্দোলনটা একেবারে সামনে আসার পর মুখ্যমন্ত্রীও কোনোভাবে অনুভব করতে পারছে? এইটাই আমার বক্তব্য যে আমরা সেই সময় যখন প্রথম বৈঠক হয় ইত্যাদি প্রভৃতি যা যা হয় আর কি, প্রথমত আমি কোনো নেতৃত্ব দিইনি, আমি সবসময় পেছনের সারিতে থেকেছি এই আন্দোলনে, কারণ একজন আমজনতা হিসেবে আমরা সবাই নেতৃত্ব দিয়েছি, আবার কেউ নেতৃত্ব দিইনি। আন্দোলনটা এরকমই, কিন্তু চাহিদাগুলো কী কী ছিল 1 থেকে 10, সেটা তো এখনও আমাদের প্রত্যেকের কাছে থাকার কথা, মানে প্রত্যেকটা নাগরিকের কাছে থাকার কথা, কারণ ওটা পুরো ঘুরেছে, সার্কুলেট হয়েছে। সেখানে তো টাকার উল্লেখই ছিল না কোথাও। ডাক্তারদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে সবাই বলছে অভয়া কোথায়, অভয়া এইখানেই, যে 1 নম্বরটাই ছিল হচ্ছে অভয়ার ধরা। 2 থেকে 9 অবধি যা ছিল সেগুলো ঘটলে তবেই আমরা নিশ্চিত হতে পারবো যে আর একটা অভয়া আর নার্সিংহোম বা হসপিটালে কোনো দিন ঘটবে না। সেই নিরাপত্তাগুলো পেলে তবেই আমরা নিশ্চিত হতে পারবো যে আর একজনকেও অভয়া হতে হবে না। তো তার সাথে মাইনে বৃদ্ধির কী সম্পর্ক আমিও সত্যিই বুঝতে পারছি না। আমাকে যদি বুঝিয়ে বলা হয় তাহলে খুব ভালো হয়। আমার ডাক্তার বন্ধুদের সাথে, যাদের সাথে এখনো অবধি কথা হয়েছে, যারা ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছেন, যেসব ডাক্তার বন্ধুরা,
এবং লেডি ডক্টরস যারা, বিশেষ করে যারা ছাত্রী, তারা মারাত্মক ভয় পেয়ে আছে। বহুজনের বাড়ির লোকেরা ভাবছেন যে তাদের মেয়েদেরকে মানে কন্যা সন্তানদেরকে ডাক্তারি পড়াবেনই না, বা মাঝপথে ছাড়িয়ে দেবেন এটা ভাবছেন, বা পাঠিয়ে দেবেন বাইরে কোথাও। এটা তো খুবই দুঃখের। এইটা তো আমাদের সমাজ হতে পারে না। তো সেই জন্য আমি জানি না যে টাকা বৃদ্ধিতে কি করে আরেকটা অভয়া যাতে না হয় সেই অ্যাসিওরেন্সটা আমরা পাবো, সেটা আমার বোধগম্যের বাইরে, এবং আমি আমার ডাক্তার বন্ধুদের সাথে কথা বলে দেখেছি তাদেরও বোধগম্যের বাইরে। এবারে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সেই দাবি যেগুলো ওদের ছিল হওয়ার, মার্চের মধ্যে সেগুলো সব আমাদের চোখের সামনে এসে যাওয়ার কথা ছিল, সেগুলো কোথায় গেল? সেইগুলো না হলে তো নিরাপত্তা হবে না। এবার টাকা দিয়ে কি নিরাপত্তা হয়? আমার তো সেটা জানা নেই। আবার টাকা দিয়ে কি নিরাপত্তা হয়, এই প্রশ্নটা করার জন্য আমার টাকা রোজগার বন্ধ হয়ে যাবে, সেটাও আবার হবে আমি জানি। কিন্তু এইটা সার্কেলটা তো চলতে পারে না। এরপর যদি আমি আবার আপনাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি আবার আপনাদের বলি যে আমার না আবার আগামী যে কটা কাজ ছিল সব কটা ক্যান্সেল হয়ে গেছে, আপনারা নিশ্চিতভাবে জানবেন, এটা আমি ক্যামেরার সামনে বললাম, নিশ্চিতভাবে জানবেন যে আমি যে এই স্টেটমেন্টগুলো এখন দিলাম সেই জন্য তার ফলস্বরূপ আমার কাজগুলো ক্যান্সেল হবে। এইটা হচ্ছে সমাজ। তাহলে কিন্তু এবার ভেবে দেখুন। আর একটা বিষয় আমি বলবো যে আপনারা তো অভয়ার ন্যায় বিচার দাবি করছিলেন। অভয়ার বাবা মা এখনও পর্যন্ত অনড় যে তারা অভয়ার জন্য ন্যায় বিচার চাইছে। কিন্তু আমরা যেটা দেখছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বলা হচ্ছে যে আরজিকর আন্দোলন কোট আনকোট শেষ, দ্য এন্ড, আর কিছু নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, মানুষও এটা ভুলে গিয়েছে। এমনকি এটাও বলা হচ্ছে যে নির্বাচনের আগে বলা যেতে পারে বেশ কয়েকটি উপনির্বাচন ছিল, সেখানেও নাকি মানুষ জবাব দিয়ে দিয়েছে, এবং এই আন্দোলনটাকে একটা বিরাট বড় হাইপ তোলা হয়েছিল। কিন্তু এখন এই আন্দোলনের আর কিছু নেই। কি বলবেন আপনি? প্রথমত মানুষ ভুলে গিয়েছে কি না সেটা মানুষ বলবে। মানে আমি তো বলতে পারি না যে আপনার আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর লেগেছে বলুন, এটা তো বলতে পারি না। আপনি যদি বলেন যে আপনার আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর লাগছে, আমার লাগছে, তাহলে মানুষ বলুক যে হ্যাঁ আমরা ভুলে গেছি অভয়াকে, এটা জোর গলায় মানুষ বলুক। আপনারা চান মানুষের কাছে ইন্টারভিউ নিন, মানুষ বলুক যে হ্যাঁ আমরা অভয়াকে ভুলে গেছি, আমাদের কিছু যায় আসে না। এটা যখন মানুষ বলবে তখন আমি বিশ্বাস করব যে মানুষ ভুলে গেছে। আর এই আন্দোলনের দি এন্ড হয়ে গেছে কারণ আর কিছু হওয়ার নেই, সেটা আমি অন্তত তখন মানুষ হিসেবে তখন মানব যেদিন যেসব এক্সপার্টসরা, একদম শীর্ষে থাকা ডাক্তারবাবুরা, ফরেন্সিক ডিপার্টমেন্টের শীর্ষে থাকা এক্সপার্টসরা যেদিনকে ওই ফরেন্সিক রিপোর্টটি দেখে বলবেন যে হ্যাঁ এই খুনটা একজনই করেছে সম্ভব, এবং সঞ্জয় রায়ের মতন একজন ওর মতো চেহারার একজন মানুষের একার পক্ষে মদ্যপ অবস্থায় এই খুনটা করা সম্ভব, একদম ঠিক, এটা যেদিন এক্সপার্টরা বলবেন সেদিন আমি মনে করব এই আন্দোলনের দি এন্ড।